ইংরেজি 1952 সাল। সেদিন ছিল 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। প্রফুল্ল সকাল। শ্রী শ্রী ঠাকুর প্রীতিভরে সবার সঙ্গে কথাবার্তা বলছেন। আশ্রমের সব কাজ যথারীতি চলছে। হঠাৎ দ্বীপ প্রহরে ঘটে গেল একটা বিশ্রী ঘটনা। স্থানীয় দুর্বৃত্তদের মিথ্যা চক্রান্তে বিশ্বাস করে পুলিশ পূজ্যপাদ বরদা ও পূজনীয় ছুরদাকে অ্যারেস্ট করে নিয়ে হাজতে রাখলেন। দ্বীপ প্রহরাম্বিক বিশ্রামের পর উঠে শ্রী শ্রী ঠাকুর যখন এই সংবাদ শুনলেন, তখন থেকে তার কি উৎকণ্ঠা, কি উদ্বেগ। যে কাছে আসছে তাকেই বলছেন এই বিপদের কথা। চোখে মুখে তার সে কি আরতি। তার এত স্বাদের তামাক খাওয়ার কথা যেন ভুলেই গেছেন। উৎকণ্ঠার জন্য ঘন ঘন প্রস্রাবে যাচ্ছেন। রাত ভালো করে খেলেনই না, ঘুম তো হলো না বললেই চলে। কেবল আপন মনে উদ্বেগের সাথে মাঝে মাঝে বলেই চলেছেন, আমি এখন কি করি, আমার বাল বাচ্চা নিয়ে আমি দাঁড়াই কোথায়, ইত্যাদি। শুনলে আপাত দৃষ্টিতে মনে হবে এত পুত্র স্নেহাতুর অসহায় পিতার কাতর খেদুক্তি। সত্যিই তো, কি বিপদেই না তিনি পড়েছেন। পূর্ব বাংলার ভিটামাটি ছেড়ে এখানে এসে ভাড়া বাড়িতে ছেলে মেয়ে নিয়ে আছেন। এরকম অত্যাচার হতে থাকলে তিনি কি করে এখানে থাকেন? আবার যাবেনই বা কোথায়? কারণ পশ্চিমবঙ্গে বা অন্য কোথাও এখন পর্যন্ত তিনি নিজের কোনো বাসস্থান গড়ে তুলতে পারেননি। শ্রী শ্রী ঠাকুরের এই অবস্থা দেখে তাকে আশ্বস্ত করার জন্য নানা জনে নানা কথা বলতো। অনেকে অনেক রকম পরামর্শ দিতে থাকলো। শ্রী শ্রী ঠাকুর তার অসহায়তার কথা এত গভীরভাবে ব্যক্ত করতে থাকেন যে তা শুনতে শুনতে আমেরিকান সংঘভ্রাতা ইজে স্পেন্সার তখন তিনি আশ্রমে উপস্থিত রাতের অন্ধকারে এসে বললেন, ঠাকুর, সরকার এখানে আপনাকে সাহায্য করছে না, আমি আপনাকে আমেরিকা নিয়ে যাওয়ার প্ল্যান করছি, প্লেনে নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। শ্রী শ্রী ঠাকুর তার এই গভীর ভালোবাসা ও প্রভুর নিরাপত্তার জন্য প্রচেষ্টার প্রশংসা করলেন। পরে বললেন, এখন না, আমি আর একটু দেখি। সৎসঙ্গকে যারা ঈর্ষা করত তারা এই সময় ভাবলো এদেরকে খুব ফাঁদে ফেলা গেছে। সর্বজ্ঞ বীজি যদি পরম পুরুষের স্বাভাবিক তথাপি তার তিনি নবকলরবে আবির্ভূত হন, তখন মানুষের মতনই হয় তার সব আচরণ। বিশেষত এই যে চরম বিপদকালে সাধারণ মানুষ যেমন ঘাবড়ে যায়, দিশেহারা হয়ে পড়ে, তিনি তা হন না। বিপদের মোকাবিলা করার জন্য যা যা করা দরকার সবই করেন সুদক্ষ পরিচালনায়। দয়াল ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র প্রতিকূল পরিস্থিতির সম্মুখে অসহায় হয়ে হাত পা গুটিয়ে বসে থাকেননি। ভালো ভালো উকিলের দ্বারা তদবির করিয়েছেন, যার ফলে 7 দিন পর বরদা ছুরদা জামিন পেলেন। জামিন হলো এই শর্তে যে তাদের দুমকা শহরের মধ্যে অবতীর্ণ হয়ে থাকতে হবে। 22শে আগস্ট প্রাতে ওদের দুমকায় রওনা হবার সবটি আগের দিন রাতে এই প্রসঙ্গে কথাবার্তা হচ্ছে। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর বললেন, চল, আমিও যাই। পরদিন প্রত্যুষে তিনি শ্রী শ্রী বড়মাকে সাথে নিয়ে বরদা ছুরদার সঙ্গে পৃথক একটি মোটর কারে দুমকায় রওনা হয়ে গেলেন। কথায় বলে, যা করবেন সাই তা কারু মনে নাই। শ্রী শ্রী ঠাকুরের দুমকায় এসে বাস করাটা সৎসঙ্গের প্রচার প্রসারের এক নবদিগন্ত উন্মোচিত করে দিল। দুমকায় এসে প্রথমে ধর্মশালায় এসে পরে মুখার্জি পার্ক নামক একটি সদ্য ভাড়া করা বাড়িতে শ্রী শ্রী ঠাকুর সবাইকে নিয়ে উঠলেন এবং প্রায় বনবাসের মতো খানিকটা কষ্টের মধ্যেই থাকতে লাগলো। এখানে এসে শ্রী শ্রী ঠাকুর বিহারের কর্মীদের ডেকে বিহারের মান্যগণ্য নেতৃবৃন্দ ও চিন্তাবিদগণের কাছে গিয়ে সৎসঙ্গের ভাবাদর্শ ও বর্তমান অবস্থার কথা উপস্থাপিত করতে আদেশ করলেন।
আর কয়েকজন নিহত কর্মীকে দুমকা শহরের মধ্যেই ঘুরে ঘুরে প্রখ্যাত উকিল, মহাজন, অধ্যাপক, সরকারি অফিসার প্রমুখের কাছে গিয়ে যাজন করতে বললেন। এইসব কর্মী প্রতিনিয়ত নিয়মিতভাবে সকালে বিকালে বেরিয়ে বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে যেতেন, শ্রী শ্রী ঠাকুরের জীবন আদর্শ ও সৎসঙ্গ সম্বন্ধে বলতেন। এর ফলে ধীরে ধীরে সৎসঙ্গের ভাবাদর্শ সম্বন্ধে সকলে অবগত হওয়ার সুযোগ পেলেন। তারা বুঝতে পারলেন একটি সৎ শুভ প্রতিষ্ঠানকে কিভাবে বিদ্বেষবশত বিনা কারণে হেনস্থা ও নাস্তানাবুদ করা হচ্ছে। তখন ওইসব ব্যক্তি আগ্রহান্বিত হয়ে আসতে শুরু করলেন মুখার্জি পার্কে ঠাকুর দর্শনে। ওই বাড়ির উন্মুক্ত প্রাঙ্গণে একটি বড় ত্রিপলের ছাউনির নিচে বসে শ্রী শ্রী ঠাকুর ওইসব প্রধান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ আলোচনা করেন। সৎসঙ্গের আদর্শ ও উদ্দেশ্যের কথা জেনে প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুর তথা সৎসঙ্গের উপর সশ্রদ্ধ হয়ে ওঠেন। কেউ কেউ সৎনাম গ্রহণও করেন। এইভাবে শ্রী শ্রী ঠাকুর গুড কমেট অফ আউট অফ ইভিল প্রবচনটিকে সার্থক করে বিহার ভূমিতে সৎসঙ্গের ভিত্তি সুদৃঢ় করে তোলেন। কিছুকাল পরে দেওঘরে ফিরে এসে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে সর্বভারতীয় উৎসবের সূচনা করলেন। সেই সব উৎসবে বিহারীর মন্ত্রিমণ্ডল, শিক্ষাবিদ, চিন্তানায়কগণ ছাড়াও দেশবরেণ্য নেতা, মনীষী, শিল্পী, লেখক, দার্শনিকগণ সমবেত হতে লাগলেন। লোকজনের যাতায়াতে ও কর্ম ব্যস্ততায় একপাশে পড়ে থাকা প্রায় অবহেলিত সৎসঙ্গ আশ্রম গম গম করে উঠল। এদিকে বরদা ছুরদার বিরুদ্ধে অভিযোগ দিয়ে যে মিথ্যা মামলা শুরু হয়েছিল তাতে সৎসঙ্গের জয় হলো। ধীরে ধীরে বিহারের ঊষর মৃত্তিকায় রূপিত সৎসঙ্গ চারাগাছটি সর্বভারতীয় রূপ নিয়ে এক বিশাল মহিরুহে রূপায়িত হয়ে উঠল। দুই পুত্রের অ্যারেস্ট হওয়ার দরুন শ্রী শ্রী ঠাকুরের উদ্বেগ ও অস্থিরতা মনে করিয়া দেয় সীতাহরণের পর শ্রী রামচন্দ্রের ব্যাকুলতার কথা। আমরা অতি বুদ্ধিমানরা যখন অমন কোন বিপদের সম্মুখীন হই তখন কি ওরকম অস্থির হয়ে পড়ি? বরং মাথা ঠিক রেখে চেষ্টা করে কিভাবে বিপদ পার হওয়া যায়। দুশ্চিন্তা হয়তো থাকে, তা চেপে রেখে কর্মতৎপর হই। কিন্তু সর্বশক্তিমান যে মানুষ হয়েছেন, সহজ সরল গতি তার, যিনি হাসি পেলে হাসেন, কষ্টের কারণ হলে কষ্ট পান, মানুষ হলে যে ব্যথা, কষ্ট, উৎকণ্ঠা থাকা স্বাভাবিক, তা তার ভিতর সত্য উৎসারিত অকৃত্রিম আপাত দৃষ্টিতে থাকে, তখন হয়তো ফলিশ বলে মনে হতে পারে। কিন্তু এর পশ্চাতে যে কতখানি উইজডম লুকায়িত তা উপলব্ধি করা যায় তার পরবর্তী কর্মধারা অনুধাবন করলে। শয়তান তার আসন কায়েম করার জন্য ভগবানকে আক্রমণ করে, কিন্তু জয়ী হতে পারে না, শেষ পর্যন্ত পরাস্ত হয়ে ফিরে যায়। রামায়ণে আমরা দেখি সীতাহরণই ত্বরান্বিত করল রাবণ বধ, সেই সাথে দক্ষিণ ভারতে আর্য কৃষ্টির সম্প্রচার। অনুরূপ শ্রী শ্রী ঠাকুরের পুত্রদ্বয় দুমকায় অভ্যন্তরীণ হওয়াতেই বেড়ে গেল সৎসঙ্গের ব্যাপক প্রচার ও প্রসার। আর্য ভাবাদর্শ ভারতের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ার সুযোগ উপস্থিত হলো। সবাইকে জয় গুরু।